আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি রয়েছে। এই হলো সেই বিখ্যাত রেনকোজি মন্দির, যেটা টোকিও থেকে একটু দূরে সুগিনামি বলে একটা শহরে রয়েছে। আচ্ছা, এখানেও কিন্তু হাটে টানা রিক্সা চলে এরকম, এই যে দেখুন, যেটা কিয়োটোতে দেখেছিলাম। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ফ্রম টোকিও সিটি, জাপান। এখন আমি যে জায়গাটা আছি এটা ওয়েনো স্টেশনের খুব সামনে। যারা জাপান ঘুরতে আসবেন আমি সাজেশন দেবো যে এই ওয়েনো স্টেশন বা আসাকুসা এরিয়া, এই জায়গাতে যদি আপনাদের হোটেল হয় না, তাহলে সব কিছু বেশ সামনাসামনি থাকবে। কিন্তু সামনে সোজা রাস্তাটা দিকে আমার হস্টেল ছিল, ওই গেটটা রয়েছে, গেটের পেছনে একদম প্রপার লোকেশনে। এখানে চারিদিকে খাবার দোকান আছে, সামনে শপিং করার জন্য একটা বড় জায়গা রয়েছে। বাট জাপানে এসে সব থেকে বড় যে জিনিসটা আমি মিস করেছিলাম, এতদিন ধরে যাইনি, আমার লাস্ট ডে প্ল্যান ছিল, আজকে আমার লাস্ট ডে জাপানে, সেটা হলো রেনকোজি টেম্পল। রেনকোজি টেম্পলের ব্যাপারে যারা জানেন না তাদের জন্য বলে দিই। রেনকোজি টেম্পল হলো এমন একটা টেম্পল যেটা খুবই ফেমাস এবং কন্ট্রোভার্সিয়াল একই সঙ্গে আমাদের ইন্ডিয়ানদের কাছে। কারণ রেনকোজি টেম্পলে বলা হয় যে আমাদের নেতাজি, আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোসের অস্থি রয়েছে নাকি রেনকোজি টেম্পলে। তো আজকে আমি যাবো রেনকোজি টেম্পল দেখতে। টোকিও শহরের মধ্যে একটু দূরে আমার এই লোকেশন থেকে। এখান থেকে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে যাবো, মেট্রো ধরে। তো টিকিট কেটে নিলাম, এরকম ভেন্ডিং মেশিন রয়েছে অনেক, এই ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটলাম। আর ওয়েনো বেশ বড় একটা স্টেশন কিন্তু এই টোকিও সিটির মধ্যে। কেন আমি ওয়েনোতে বলছি, সবাই যদি কেউ আসেন তো ওয়েনোতে থাকলে বেনিফিটটা কি হবে? প্রথম কথা, এখানে শিনকানসেন স্টেশন আছে, সব দিকে যাওয়ার বুলেট ট্রেন এখান থেকে পাবেন। এই সামনে পুরো গোটা টাইম টেবিল লোকাল ট্রেনের স্টেশন আছে, প্লাস রয়েছে হচ্ছে এখানে সাবওয়ে স্টেশন। এখানে 3-4টে লাইন আছে, যেদিকে যেতে যান না কেন শহরের, সব দিকে যেতে পারবেন। এবং টোকিও স্টেশন এখান থেকে কিন্তু বুলেট ট্রেন যায়, বুলেট ট্রেনের টাইম লাগে 6 মিনিট। আর বুলেট ট্রেন ছাড়া যদি জেআর এর ট্রেনে যান, জেআর এর ট্রেনের টাইম লাগে হচ্ছে 10 মিনিট। আমি এখান থেকে যাব, ফার্স্টে যাব শিনজুকু, দেন শিনজুকু থেকে আমাকে লাইন চেঞ্জ করতে হবে, এটা যাচ্ছে জেআর লাইনে। শিনজুকু থেকে লাইন চেঞ্জ করে আমাকে যেতে হবে হচ্ছে অন্য আর একটা লাইনে। এখানে সমস্ত কিছু লেখা থাকে, ট্র্যাক 2-তে শিনজুকু ট্রেন। এখানে না সমস্ত ইংলিশে লেওয়া থাকে এবং খুব ইজি, যদি মোটামুটি একটু মন দিয়ে দেখেন, খুব ইজি জিনিসটা। আর এছাড়া আর একটা ওয়েনো স্টেশনের বেনিফিট আছে, সেটা হলো ওয়েনো স্টেশন থেকে কিন্তু ডাইরেক্ট নারিতা এয়ারপোর্ট যাওয়ার ট্রেন পাওয়া যায়, নারিতা এক্সপ্রেস বলা হয় ওটাকে। এই এসে গেছে আমার শিনজুকু যাওয়ার ট্রেন, এটা লোকাল ট্রেন, জেআর এর লোকাল ট্রেন। আগে ট্রেনে উঠে যাই, আজকে তবুও পাবলিক হলিডে বলে না, ট্রেন কিছুটা খালি আছে এখানে। এই হচ্ছে ট্রেনের ইন্টেরিয়র। তো পৌঁছে গেলাম এবার শিনজুকু স্টেশনে। এটাও কিন্তু একটা বিজি স্টেশন এবং এখান থেকে বহু লাইন ভাগ হয়। আর টিকিটের খরচা পড়েছিল আমার 210 জাপানিজ ইভেন, 13-14 কিলোমিটার রাস্তা লোকাল ট্রেনে। স্টেশন এরিয়া থেকে বেরিয়ে এরকম একটা আন্ডারওয়ার্ক বা সাবওয়েতে এসে পৌঁছলাম শিনজুকু স্টেশনের নিচেই এটা। এখান থেকে না অনেক লাইন ভাগ হয় শিনজুকু স্টেশন থেকে, এটাও একটা বড় স্টেশন। এই আসছে টোকিও মেট্রো মারুনোচি সাবওয়ে, এটা এই ট্রেনটাতে উঠতে হবে আমাকে। বাবরে কি ভিড় রে ভাই ট্রেনে। ও সাইডে এসে দাঁড়াই, এখান থেকে 4টে স্টপ যাবো, 4টে স্টপ গেলেই আমার ডেস্টিনেশন চলে আসবে। দেখুন এখানে মেট্রোর রুলসটা দেখুন কি সুন্দর, সবাই সাইডে দাঁড়িয়ে আছে, লোক নামবে তারপরই সবাই উঠবে। চলে আসলাম মেট্রোর ভেতরে, এই হলো মেট্রোর ভেতরের ইন্টেরিয়র। আর এখানে সব থেকে ভালো জিনিস না, এই যে এখানে এই ডিসপ্লেগুলোতে ইংলিশ লেখা হয় কিন্তু, মানে এখন কারেন্টলি এই যে দেখুন ইংলিশে লেখা চলে আসলো। মেট্রো ধরে শিনজুকু থেকে 4টে স্টেশন ক্রস করে আসলাম, চলে আসলাম হচ্ছে এই রাস্তাটাতে। গুগল ম্যাপ ফলো করে যাচ্ছি, এখান থেকে 6 মিনিট হাঁটতে হবে।
সামনে একটা গ্রাউন্ড, এখানে বাচ্চারা ফুটবল খেলছে। এই জায়গাটার নাম হলো সুগিনামি সিটি, টোকিও থেকে একটু দূরে। ওয়াও, সব বাচ্চা ছেলেরা ফুটবল খেলছে। আর হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে একটা স্কুলের প্লে গ্রাউন্ড খুব সম্ভবত। স্টেশন থেকে 4-5 মিনিট হেঁটেই পৌঁছে গেলাম কিন্তু এই মন্দিরটাতে, রেনকোজি টেম্পল। বলা হয় আমাদের বাঙালি বা ভারতীয়দের সব থেকে আবেগের একজন ব্যক্তি সুভাষচন্দ্র বোস, তার ভস্য রাখা রয়েছে এই মন্দিরে। যখন তাইপেইতে প্লেন ক্র্যাশ হয়েছিল, একজন জাপানিজ সোলজার নাকি তারপর যিনি বেঁচে ফিরেছিলেন ওখান থেকে, তিনি সেই ভস্যটি নিয়ে এসেছিলেন এখানে এবং এখানে রেখে দিয়েছিলেন। যদিও এই মন্দিরটা প্রত্যেকদিন খোলা থাকে না, আজকেও মন্দিরটা বন্ধই। এখানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি রয়েছে। অনেকে এখানে লিখে গেছেন অটল বিহারী বাজপেয়ী, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি এসেছিলেন। শ্রী অটল বিহারী বাজপেয়ী প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি এসেছিলেন 9 ডিসেম্বর 2001-এ। লেখা রয়েছে, মুঝে রেনকোজি দুবারা आकर प्रसन्नता हुई जहां भारतीय स्वतंत्रता संग्राम के महान सेनानी नेताजी सुभाष चंद्र बोस की স্মৃতিও সুরক্ষিত है। অনেকে তো বলে যে যেটা আমাদেরকে দেখানো হয় বা বলা হয় যে তাইপেইতে প্লেন ক্র্যাশ করে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছিল। বলা হয় যে সেদিনকে ওরম কোনো ফ্লাইট আর কি ওখান থেকে টেক অফই করেনি, তো ক্র্যাশ তো পরের কথা। নেতাজি মূর্তির পাশেই ঠিক এখানে একটা ভিজিটর লিস্ট রয়েছে। যারা এসেছেন এখানে তারা তাদের সমস্ত কিছু মন্তব্য লিখে গেছেন এখানে। কলকাতা থেকেও কেউ এসছেন, শুভদীপ বলে। বাহ, আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক টুরিস্টই কিন্তু এখানে আসে, সেটা আমরা জানতাম না। যারা বাঙালি পর্যটক জাপানে আসেন, শুধু বাঙালি পর্যটক বলাটা ভুল, হয়তো নেতাজিকে বাঙালি বললে হয়তো ছোট করা হবে। মানে নেতাজির সুভাষচন্দ্র বোস হচ্ছেন আমাদের ভারতবর্ষের এমন একজন স্বাধীনতা সংগ্রামী, যিনি হয়তো এই ধর্ম বা জাত এইগুলোতে উনি কোনোদিন বিশ্বাস করতেন না। ওনার কাছে সবার আগে ছিল দেশ। তাই জন্য নেতাজি সুভাষচন্দ্র বোসকে বাঙালি বললে আমি হয়তো খারাপ ভাববো। আমি বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বোসকে কোনোদিন মনে করি না। আমাদের সবার আগের পরিচয় যে আমরা ভারতীয়, এবং নেতাজি সুভাষচন্দ্র বোসও সবার আগে হচ্ছেন ভারতীয়। ঠিক আছে, উনি নিজেও এটা মনে করতেন, না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না জৈন, আমরা সবার আগে ভারতীয়। এটাই আমাদের ওয়ান অ্যান্ড অনলি আইডেন্টিটি হওয়া উচিত আমার মনে হয়। আর খুব সত্যি কথা বলতে গেলে অনেক মিস্ট্রি আছে। ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী আমার চোখে, এবং হয়তো ভারতের সবার চোখে, নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু কেন এই ব্যক্তিটির অন্তর্ধান রহস্যটাকে এখনো কোনো রকম ভাবে মানে সলভ করা হলো না? আমার প্রশ্ন এটা, যে কেন এই গুমনামি বাবার যে রহস্য, কেন এই জিনিসগুলো এখনো অবধি সলভ করা হচ্ছে না? যে লোকটা ব্রিটিশদের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দিয়েছিল, ঠিক আছে, যার জন্য ব্রিটিশরা ভারত ছাড়তে বাধ্য হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু রাজনীতিবিদ ছিলেন না। হয়তো ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য দাবিদার ছিলেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস। উনি কিন্তু কোনোদিনই রাজনীতিবিদ ছিলেন না, উনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। নেতাজি অন্তর্ধান রহস্য সম্পর্কে বহু চর্চা হয়েছে, বহু কিছু কথা হয়েছে। প্রশ্ন হচ্ছে কেন, কিসের জন্য এই নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যটাকে চেপে যাওয়া হচ্ছে? কোনো কারণ তো নিশ্চয়ই রয়েছে। আজকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এমন একজন বীর যোদ্ধা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি থাকলে আজ মনে হয় না ভারত, বাংলাদেশ, পাকিস্তান এগুলো ভাগ হতো কোনো সময়। এবং স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার সব থেকে যোগ্য দাবিদার ছিলেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি থাকলে সত্যি আজকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এইগুলো হয়তো ভাগ হতো না। আমরা সবাই হয়তো একসঙ্গে থাকতাম এবং সবাই হয়তো ভারতীয় হিসাবে থাকতাম। না আমাদের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পার্সি, জৈন এইসব ধর্ম নিয়ে কোনো হানাহানি থাকতো, কোনো মারামারি থাকতো না, কোনো জাত নিয়ে মারামারি থাকতো। নেতাজি কিন্তু আমাদের সকলকে ভারতীয় হতে শিখিয়েছেন। ধর্ম, বর্ণ, জাত সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তিনি একটা স্বাধীন ভারতবর্ষ চেয়েছিলেন। আজকে ভারতবর্ষ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে জাপানে
টোকিওতে রেনকোজি টেম্পলে সত্যি যদি নেতাজির প্লেন ক্র্যাশে মৃত্যু হয়ে থাকে, এখানে কেন তার অস্থি পড়ে রয়েছে, কেন এখনো অবধি ভারতবর্ষে নিয়ে যাওয়া হয়নি? রেনকোজি টেম্পল দেখা হয়ে গেল। আমি যখন জাপানে এসেছিলাম অনেকেই আমাকে বলেছিলেন যে এই টেম্পলটা ভিজিট করতে। অ্যাকচুয়ালি এটা খুব একটা টুরিস্টিক স্পট নয়, আমাদের ভারতীয়দের জন্য ডেফিনেটলি খুব একটা গর্বের জায়গা তো হয়তো নয়, এটা দুঃখের জায়গা, আমাদের খুব আবেগের জায়গা। এই জায়গাটা সিটি থেকে অনেকটা দূরে, এখানে তেমনভাবে কোনো লোকজনও দেখতে পারবেন না, আউটস্কার্টসে একটু। বাট টোকিওতে আসলে, ভারতীয় যারা আসবেন টোকিওতে, এই জায়গাটা মাস্ট ভিজিট প্লেস। রেনকোজি টেম্পল থেকে বেরিয়ে মেট্রো ধরে আমি আসলাম এখানে আসাকুসা মিৎসুকো বলে একটা স্টেশনে। এখান থেকে ওই মরিউচি সাবওয়ে থেকে চেঞ্জ করে গিনজা লাইন ধরলাম। গিনজা লাইন ধরে যাচ্ছি হচ্ছে আসাকুসাতে। আসাকুসাতে আছে হচ্ছে সেনসোজি টেম্পল, যেটা খুব ফেমাস, এবং সামনেই ওখানে টোকিও স্কাই ট্রি আছে, হলুদ রঙের ট্রেন দেখুন। আর এখন কিন্তু বিকেলের দিক, সো একটু ভিড় আছে ট্রেনে মোটামুটি। এখান থেকে 14খানা স্টপ যেতে হবে। তো চলে এসেছি আসাকুসা স্টেশনে। এই আসাকুসা স্টেশনে আসলে না সেনসোজি টেম্পল এখানে একটা খুব ফেমাস জায়গা। তো এখানে সমস্ত জায়গা এরকম মার্ক করা আছে, এখান থেকে 3 মিনিটই লাগে। আর এই আসাকুসা এরিয়াটাতেও না সস্তায় হোস্টেল কিন্তু পাওয়া যায়। এই যে দেখছেন এখানে কিমোনো রেন্টে দেওয়া হয়, জাপানের ট্রেডিশনাল ড্রেস। আচ্ছা, এখানেও কিন্তু হাটে টানা রিক্সা চলে এরকম, এই যে দেখুন, যেটা কিয়োটোতে দেখেছিলাম। আসাকুসা এরিয়াটা না একটু টুরিস্টিক এরিয়া। এই যে সামনেই দেখুন আসাকুসা স্টেশন, এখানে লেখাই রয়েছে। সামনে এটা একটা শপিং করার জায়গা, শপিং এর স্ট্রিট। আর এইখানে রয়েছে কিন্তু সামনেই একদম টোকিও স্কাই ট্রি অবজারভেশন ডেক। এই দেখুন এখানকার মেয়েরাও হাতে টানা রিক্সা টেনে নিয়ে যাচ্ছে। আর এই যে সামনের যে জায়গাটা দেখছেন, এটাই হলো কিন্তু সেনসোজি টেম্পল। টোকিওতে ঘোরার জন্য তো বহু জায়গা আছে, একটা টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ড লাগবে যখন আমরা ইন্ডিয়া থেকে যারা আমরা আসবো। ফেমাস যদি টুরিস্ট স্পট বলি, এটা একটা আসাকুসা টেম্পল। আর ঠিক এর উল্টো দিকে রয়েছে টোকিও স্কাই ট্রি। এই হচ্ছে মন্দির চত্বর, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে। আর একটু যাই ভেতর দিকে, ঢুকি টুক করে। মন্দির চত্বরে ঢুকে গেছি, চারিদিকে অনেক দোকানপাট। এখানে বাপরে বাপ, কাঁপিয়ে দিচ্ছে তো পুরো ঠান্ডা হাওয়া। খাবারেরও এখানে দোকান রয়েছে অনেক, সুভেনিয়ার শপ, সমস্ত কিছু এখানে, অনেক দোকান এখানে। এই দিকটাও শপিং মল পুরো। সামনেটা হচ্ছে ডাইরেক্ট গেলে মন্দির, এইদিকে একটা শপিং মল। বাহ, দারুণ জায়গা। এই যে সামনে এবার যেটা দেখছেন, এটাই হলো সেনসোজি টেম্পল, জাপানের টোকিওর বিখ্যাত সেনসোজি টেম্পল। সন্ধ্যের পর আমি এই কারণে আসলাম, কারণ আমি জানতাম যে দিনের থেকে এখানে সন্ধ্যের পর যখন লাইটগুলো জ্বালানো হয় না, এই ভিউটা আরো সুন্দর লাগে। কিন্তু বুদ্ধিস্ট টেম্পল একটা। মন্দির প্রাঙ্গণে ঢোকার সময় সবাই মন্দিরের সামনে দাঁড়িয়ে ফটো তুলছে। একা আসলে এই একটা খুব অসুবিধা, আবার লোক খুঁজতে হবে, বলতে হবে যে দাদা একটা ফটো তুলে দেবেন, দিদি একটা ফটো তুলে দেবেন। ঠিক আছে, একা সোলো ট্রিপে আমি ফার্স্ট টাইম বেরোলাম এবার, বাট ইটস ফান। সেখানেও লোকে ওই ফিউচার জানছে, যেটা কিয়োটো নাড়াতে গিয়ে ওই 1000 টোরিওয়ালা যে কি ফুশিমি ইনারি বলে একটা শ্রাইনে গেছিলাম, ওখানেও এরকমই ছিল। এই জায়গাটায় এসে এমন সুন্দর, মানে সন্ধ্যের পরে না মারাত্মক সুন্দর জায়গাটা। খুব ঠান্ডা হাওয়া চলছে, এটাই একটা প্রবলেম। ভিউ ওয়াইজ না কিছু বলার নেই। এখানে সুন্দর একটা প্যাগোডা রয়েছে এরকম, সামনে মন্দির, আর এখানে দারুণ ভিউ পাওয়া যাচ্ছে কিন্তু এই টোকিও স্কাই ট্রি। এরপরে আমি বেরিয়ে এখান থেকে টোকিও স্কাই ট্রিতেই যাবো, স্কাই ট্রির ওপরে উঠবো। এই ছিল সেনসোজি টেম্পল আসাকুসা এরিয়াতে, যেটা খুব পপুলার অ্যামং টুরিস্টস।
জাপানে আসলে, এটা টোকিওতে আসলে স্পেশালি এটা একটা মাস্ট ভিজিট স্পট। তো এখান থেকে বেরিয়ে হেঁটে যাব ওই সামনে টোকিও স্কাইট্রির দিকে, সামনেই আছে রাস্তা, বেশি দূর নয়, হাঁটা পথ। এই জায়গাটা আমি আসলাম টোকিও স্কাইট্রিতে যাব বলে, মানে সত্যি এত সুন্দর লোকেশন না, মারাত্মক, কিছু বলার নেই। যে ট্রেন যাচ্ছে ব্রিজটার ওপর দিয়ে, সামনে নদী, ব্রিজটা সুন্দর আলো দিয়ে আলোকিত করা, সামনে ফুলের গাছ, এখানে অভূতপূর্ব জায়গা, অসাধারণ অসাধারণ। এখান দিয়ে এই দেখুন, এই সামনে এখানে একটা ক্রুজ দাঁড়িয়ে রয়েছে এই রিভারের ওপরে, সামনে হচ্ছে টোকিও স্কাইট্রি, ওপরে ফুল মুন আজকে, ওয়াও। ব্রিজটার ওপর দিয়ে আমি এখন পার হচ্ছি, এটা নদীটা হলো সুমিদা নদী, সুমিদা রিভার। অসাধারণ, মন ভরে যাবে সব জায়গায় আসলে। লোকজন বেশি নেই, একদম ফাঁকা এরিয়া, বাট একটা সুন্দর সন্ধ্যা উপভোগ করছি, বাট মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে, এটাই একটা বড় প্রবলেম। আর এই যে ক্রুজ চলছে সুমিদা রিভারে, এখানে স্কাইট্রি, এর ওপর দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে। আমি এই যে ব্রিজের নিচ দিয়ে আসলাম, আমি নদীটা পার করব, হেঁটেই পার করব, আমি গুগল ম্যাপ ধরে আসছিলাম। সিরিয়াসলি টোকিও শহরটা না অসাধারণ করে সাজানো, এখানে উঁচু উঁচু কিছু বিল্ডিং, উপরে ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে, তার মাঝখানে সুমিদা রিভার, অসাধারণ। এইদিকে একটা ব্রিজ সামনে। এবার এসে পৌঁছলাম টোকিও স্কাইট্রির মেন এন্ট্রেন্সে, এখান দিয়ে টিকিট কাটতে হয়। এটা না পুরো স্কাইট্রি টাউন বলা চলে, এটা বলে এটাকে, এবং নিচে এখানে 5 তলা একটা পুরো শপিং মল রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন সবাই স্কেটিং করছে এখানে। টিকিট কাটতে এসেছিলাম, এখানে টিকিটও কিন্তু এরকম ভেন্ডিং মেশিন দিয়ে টিকিট কাটা যায়। আর প্রাইস হচ্ছে একদম টপে যদি যান, 2টো ফ্লোর আছে, একটা সিঙ্গেল টিকিট আছে, একটা কম্বো টিকিট আছে। নিচের ফ্লোরটায় গেলে হচ্ছে 2600 ইয়েন, 18 বছরের ওপরে। আর যদি ওপরেরটাতেও যাই একদম টপে, তাহলে হচ্ছে 3800 ইয়েন। আমি নিচেরটাতেই যাচ্ছি 2600 ইয়েনেরটা। তো চলে এসেছি এলিভেটর ধরতে টোকিও স্কাইট্রিতে অবজারভেশন ডেকে যাওয়ার জন্য। এখন আপাতত নামছে, আবার চলেই এসেছে এবং ভিড় ভালোই আছে কিন্তু যা দেখছি। এরকম একটা লিফট, এই লিফটে করেই ওপরে যেতে হবে। অনেকটা সেই দুবাইতে যেমন বুর্জ খালিফা চড়েছিলাম না, পুরো বুর্জ খালিফার মতনই ব্যাপার। একদম হু হু করে লিফট টেনে নিয়ে ওপরে চলে আসলো। বাহ, এখানে পুরো 360 সুন্দর, ওয়াও, টোকিও স্কাইলাইনের অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে কিন্তু এখানে। ঠিক ঠিক করছে লাইট চারিদিকে, ওয়াও। দেখুন টোকিও স্কাইট্রি থেকে রাত্রির বেলার দৃশ্য কি অসাধারণ, চারিদিক শুধু গিজগিজ করছে আলোতে। সামনে এখানে একটা ছোট্ট হাওড়া ব্রিজের মতো ব্রিজ দেখতে পাচ্ছি স্ট্রাকচার, এই যে এটা হলো কিন্তু সুমিদার যে রিভার সেটারই উপরে ব্রিজটা। দূরে এখানে টোকিও টাওয়ার রয়েছে। দুবাইয়ে বুর্জ খালিফা থেকে যে ভিউটা পাওয়া যায় না, তার থেকেও কিন্তু এখানকার ভিউটা আরো সুন্দর লাগছে। আর সন্ধ্যে পরে আসলে কিন্তু এই জায়গাটা বেশি সুন্দর দেখার জন্য। এখানে না সব থেকে সুন্দর একটা জিনিস লাগলো যে দুবাইয়ের মতো পুরো টাকার খেলা নয় কিন্তু এখানে যাদের কাছে টাকা নেই তাদের জন্য কিন্তু এরা ফ্রি ফটো সার্ভিস আছে। হ্যাঁ, বড় ফটো নিলে তার জন্য 1500 ইভেন পে করতে হবে, মোবাইলেও পাঠিয়ে দেবে। আর যদি ছোট পোস্টকার্ড সাইজ ফটো নিতে চান, এরকম এই যে এখানে লাইন রয়েছে, এরকম কিউতে দাঁড়াতে পারেন, ফটো তুলে হার্ড কপি দেবে প্রিন্ট করে। আমিও দাঁড়িয়ে গেলাম লাইনে ফটো তোলার জন্য।
দেখি একটা ফটো তুলে নি, মেমোরি হিসাবে থেকে যাবে। হার্ড কপি দিচ্ছে ঠিকই, বাট ঠিক আছে, মেমোরি হিসাবে থেকে যাবে। ভাই ভালো এক্সপিরিয়েন্স ছিল টোকিও স্কাই ট্রিতে। একটু টাকা লাগে ঠিক আছে, বাট আসা যায় এখানে, খুব সুন্দর কিন্তু ব্যাপারটা। আর এরকম একটা ছোট্ট ফটো দিয়েছে পুচকু টাইপের, যেটা মেমোরি হিসাবে রেখে দেবো আমি। বড় ফটো ছিল, 1,500 ইয়েন লাগছিল। আলাম দরকার নেই ভাই, এই ছোট্ট ফটোই ভালো। দুবাইয়ে বুর্জ খালিফাতে তো এইটাও দেয় না। সো ঠিক আছে, ভালোই লাগলো বেশ। এখানে কফি টফি চাইলে কফির ব্যবস্থা রয়েছে, রেস্ট রুমস রয়েছে অনেক, যদি দরকার হয় তো ইউজ করতে পারেন। সমস্ত রকম ব্যবস্থা আছে। আমার সব থেকে ভালো লাগলো এই জিনিসটা যে এখানে ফ্রিতেও ফটো তোলা হয়, যেটা কিন্তু বুর্জ খালিফাতে হয় না। এবার বেরোনোর সময় আসলাম হচ্ছে এখানে একটা গ্লাস ফ্রেম আছে, যেরকম দুবাই ফ্রেমতে দেখেছিলেন ওরকমই গ্লাস বটম। এই যে একদম পুরো নিচের সবকিছু দেখা যায়, বেশ স্কেয়ারি লাগবে ব্যাপারটা। এটা তো দুবাই ফ্রেমেও আমি দেখেছিলাম। ভালো কিন্তু বেশ এই জায়গাটা। এর প্রাইসও খুব যে বেশি তা নয়, ঠিক আছে। 2600 ইউএন খুব একটা বেশি প্রাইস নয়। টোকিও ঘুরতে আসলে এই জায়গাটা একবার ঘুরে যাওয়া কিন্তু মাস্ট। সো কেমন লাগলো টোকিও শহর ভ্রমণ? টোকিও শহরে মেজর অ্যাট্রাকশনসগুলোই কভার করেছি আমি এই ব্লগে। এই যে টোকিও স্কাই ট্রি যে জায়গাটা আছে না, এইখানে আসলে এরই নিচে সুমিদা অ্যাকোয়ারিয়াম বলে একটা অ্যাকোয়ারিয়াম আছে, ওটারও এন্ট্রেন্স ফি আছে, ওটাও ঘুরে দেখতে পারেন। আমি গেলাম না, বদলে আমি যাচ্ছি একটা স্পেশাল অ্যাক্টিভিটিতে। সেই অ্যাক্টিভিটিটা আসবে পরের ব্লগে। জাপানে আসলে অনেক কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স করা যায়। এই ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। পরের ব্লগটা থাকবে খুব ফানি, খুব স্পেশাল একটা ব্লগ। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।